অসতর্ক হয়ে চলাফেরা বা কোনো আচরণ করলে পরে বড় অসুবিধার সম্মুখীন হতে হয়। আর কাউকে যদি তুমি বাড়িয়ে কোনো কথা বলো আর পরে যদি সেটা ওর কাছে ধরা পড়ে যায়, তবে কিন্তু তুমি তার কাছে বড় লজ্জা পাবে। বন্ধুগণ, এমনই এক অর্থবহ বা সারমর্মযুক্ত একটা গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি। গল্পের নাম হচ্ছে একটি ভ্রমণ কাহিনী। তো আর দেরি না করে এবারে আমি গল্প শুরু করছি। সদ্য কলেজে বিয়েতে ভর্তি হয়েছি। শুনেছি কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক প্রাপ্ত একজন অধ্যাপক ইংরেজি পড়ানোর জন্য আমাদের কলেজে নতুন এসেছে। তার মূল বাড়ি ছিল আমাদেরই জেলায়। তবে আমরা কখনো তাকে দেখিনি, কারণ তার বাবার চাকরি ছিল বিদেশে। তিনি বাবার সঙ্গে সেখানে ছিলেন। কলেজে পড়া আরম্ভ হবার এখনও কয়েকদিন বাকি আছে, তাই এই অবসরে গুয়াহাটিতে মামার ওখানে গিয়ে ঘুরে আসতে মনস্থ করলাম। আর যেতেও বিলম্ব করলাম না। আমার টিকিট ছিল শিলচর টু কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে। টিকিট অনুযায়ী আমার ট্রেন বদরপুর জংশন থেকে ছাড়বে রাত 9টায়। তাই সময়ের কিছু আগেই আমি পৌঁছলাম সেখানে। কিছুক্ষণের মধ্যে আমার কামরায় উঠে দেখলাম কয়েকজন লোক বসে গাড়িটি ছাড়ার অপেক্ষা করছে। তবে তাদের সবাই শ্রমিক। আমার সিট ছিল লোয়ারে। আমি আমার সিটে বসে পড়লাম। আমার সামনের সিটে বসেছিলেন দশাশয়ী একজন যুবক। আমি অনুমান করেছিলাম যে যুবকটি আমার অপেক্ষা 2-1 বছরের বড় হবে। তবে আমি তখন বিয়ে প্রথম বর্ষের ছাত্র হলেও আমার বয়সের কোনো অভাব ছিল না, কারণ বিধাতার কৃপায় ইতিপূর্বে আমি ফেল করতে কোনো কার্পণ্য করিনি। লোকটির চেহারা ও বেশভূষা প্রমাণ দিয়েছিল যে সে খুব ধনী পরিবারের ছেলে। কিছুক্ষণ পরে যুবকটিকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? সে এক কথায় বলল, গুয়াহাটিতে। অতঃপর সেও আমায় জিজ্ঞেস করলে আমি আমার গন্তব্যস্থল বললাম। কিছুক্ষণ পর পুনরায় জিজ্ঞেস করলো, সেখানে থাকেন বুঝি? আমি বললাম, না, গুয়াহাটিতে মামার বাসায় বেড়াতে যাচ্ছি, বাড়ি এখানে। কিন্তু আমি তাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আগে অনুমান করেছিলাম যে সে গুয়াহাটির অধিবাসী, হয়তো এখানে কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিল। গাড়ি ছাড়ার আগেই আমরা উভয়ের মধ্যে অনেকটা কথোপকথন হয়ে গেল। স্বভাবত আমি বেশি কথা বলি, তাই বলে যে কোনো সময় যে কোনো লোকের সঙ্গে আসর জমাতে আমার বিলম্ব হয় না। গাড়িটি এইমাত্র ছেড়ে দেবে এমন সময় বেশ মোটাসোটা দাড়ি মুচওয়ালা পাঞ্জাবি একজন যুবক আমাদের কামরায় উঠে বিনা বাক্যব্যয়ে আমার কাছে বসলো। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে স্টেশন থেকে কিছু দূর গেলে পাঞ্জাবির সঙ্গে হিন্দিতে আমার আলাপ বেশ জমে উঠল। আমি তখন অন্যান্য ভাষা না জানলেও হিন্দি ভাষা কিছুটা পারতাম, তাই পাঞ্জাবির সঙ্গে কথা বলার সময় আমার পূর্বোক্ত সহযাত্রী বড় অবাক হয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। সে আমাদের দিকে তাকাচ্ছে দেখে আমার কথার গতিবেগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো এবং আমি গর্বিত হয়ে মাঝে মাঝে ভুলভাল ইংরেজিতেও বলতে লাগলাম। শেষ পর্যন্ত এমন হলো যেন একটা মশামাছিও আমার মুখে বসতে পারবে না। ট্রেনটি প্রায় 2 ঘন্টা চলার পরে গিয়ে থামলো নিউ হাফলং জংশনে। পাঞ্জাবি নেমে গেল সেখানে। কিছুক্ষণ পর গাড়ি আবার চলতে শুরু করলো। এখানে আমাদের কামরায় কোনো যাত্রী উঠল না। আমার পূর্বোক্ত সহযাত্রী যুবক জিজ্ঞেস করলো, আপনি পড়াশোনা কতদূর করেছেন? আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। কথাটি না শোনার ভান করে অন্যদিকে চেয়ে ভাবতে লাগলাম, কেমন করে সত্য বলবো। সে আমার হিন্দি ও ইংরেজি বাকপটুতা দেখে ভাবছে যে আমি না জানি কত ডিগ্রি অর্জন করেছি। তাছাড়া আমার এ বয়সে বিয়ে প্রথম বর্ষে পড়ার কথা বলাটা বড় লজ্জাজনক হবে। আবার মিথ্যে বলবো কেমন করে? যদি কখনো অসতর্কতার দরুন কোনো কথায় ধরা পড়ে যাই। শেষে ভাবলাম, যা হবার পরে হবে, কিন্তু যাতে নিজের ইমেজ বাড়ে সেভাবে কথা বলবো। বাক্যটি আমি শুনতে পাইনি ভেবে লোকটি বড় করে ফের বলল, আপনি পড়াশোনা কতদূর করেছেন? এবার আমি একেবারে স্বাভাবিকভাবে বললাম, আমি ইংরেজিতে অনার্স সহ বিএ ডিগ্রি কমপ্লিট করে পরে ইউনিভার্সিটিতে ইংরেজি নিয়ে পিজি মানে মাস্টার ডিগ্রি অর্জন করেছি। লোকটি অবাক হয়ে আমার প্রতি তাকিয়ে বলল, হ্যাঁ, আমি আপনার কথাবার্তা থেকেই বুঝতে পারছি যে আপনি উচ্চশিক্ষিত। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন পড়াশোনা করেছেন? উত্তরে বড় বিনীতভাবে সে বলল, না ভাই, আমি বেশি দূর এগোতে পারিনি। এই ধরুন কোনো মতে আমার অক্ষর জ্ঞান আছে, তাই ভাবছিলাম আপনার কাছ থেকে কিছু ইংরেজি অনুবাদ শিখে নেব। আমি নির্দ্বিধায় তাকে বললাম, ঠিক আছে, কি জিজ্ঞাসা করবেন করুন। সে বলল, আচ্ছা বলুন, আমার একটি গাভী আছে, এটার ইংরেজি কী হবে? আমি বললাম, মাই হ্যাভ এ কাউ। তারপর জিজ্ঞেস করলো, তিনি আমার বড় ভাই? আমি বললাম, হি ইজ মাই বিগ ব্রাদার। সে ফের জিজ্ঞেস করলো, সে আমাদের মধ্যে সবচেয়ে লম্বা? আমি উত্তর দিলাম, হি ইজ ভেরি লংগেস্ট ফ্রম আওয়ার। এমন অনেক বাক্যের ইংরেজি অনুবাদ লোকটি জিজ্ঞেস করতে লাগলো এবং আমিও বীরত্ব প্রকাশ করতে সংকুচিত না হয়ে আমার অভিজ্ঞতা অনুযায়ী মুখে যা আসছিল অবিলম্বে তা বলছিলাম। শ্রদ্ধেয় পাঠক, আপনারা জানেন যে আমার বলা অনুবাদগুলো একেবারে শুদ্ধ হয়নি। তবে বলার সময় লোকটি আমার প্রতি এমন বিশ্বস্ত চক্ষে চেয়ে প্রত্যেকটা বাক্য
পুনরাবৃত্তি করেছিল, মানুষ ভগবানকে সামনে পেলেও এমন বিশ্বাস করবে না। কিন্তু সেই সময় আমি বাঁকাচুকে দেখছিলাম যে পাশে থেকে শিক্ষিত কেউ আসছে কিনা। গাড়িটি আরও অনেকক্ষণ চলার পর পরবর্তী স্টেশনে পৌঁছে কিছুক্ষণ থামালো। এখানে উভয়ে একসঙ্গে চা বিস্কুট খেলাম। লোকটি একেবারে সাদাসিধে, খাওয়ার বেলায় কোনো সন্দেহ করেনি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিল। ট্রেনটি সারা রাত চলতে চলতে পরদিন ভোর 6টার সময় গুয়াহাটি জংশনে উপনীত হলো। উভয় নামলাম ট্রেন থেকে। নেমে সে বলল, আপনি কেমন পরে ফিরবেন? যদি সম্ভব হয় তবে আবার একসঙ্গে যাব। আমি বললাম, আপনি আবার ফিরবেন? তা আপনার বাড়ি কি সেখানে? উত্তরে সে বলল, হ্যাঁ, আমার বাড়ি সেখানে, আপনার জেলায়। এখানে বিশেষ একটি কাজে এসেছি। কাজ সেরে 4-5 দিনের মধ্যে আবার ফিরতে হবে, কারণ সেখানে ছোট্ট একটা কাজের সুযোগ পেয়েছি। তাই সেজন্য ভাবছিলাম, ফিরতে যদি আবার একসঙ্গে যেতে পারি তবে আরও কয়েকটা ইংরেজি অনুবাদ শিখতে পারবো আপনার কাছ থেকে। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমরা একে অন্যের ফোন নম্বর নিয়ে নিই। 2-1 দিন পরে ফোনে যোগাযোগ করে আবার একই সঙ্গে টিকিট করব। চলে যাওয়ার সময় সে অতি নম্রভাবে বলল, কিছু মনে করবেন না, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ভগবান যেন আপনার মঙ্গল করেন। এই বলে আমার হাতে হাত মিলিয়ে সে চলে গেল। আমিও চললাম আমার পথে। আসার সময় আগের কথা অনুযায়ী আমরা উভয়ে একসঙ্গে টিকিট কিনে নিয়েছিলাম। এবারে আমাদের ট্রেনটি ছিল রঙ্গিয়া টু শিলচর এক্সপ্রেস। ওটা গুয়াহাটি জংশন থেকে ছাড়লো রাত 8টা 25 মিনিটে। আসার সময় আমাদের সঙ্গে একটি বাবা তার দুটো ছেলেকে সঙ্গে নিয়ে উঠেছিল। ছেলে দুটোর বয়স হবে 11-12 বছরের মতো। বাবাটি ছিল বড় শান্তশিষ্ট, কিন্তু ছেলে দুটো খুব শয়তান ছিল। পরস্পর অনবরত মারামারি করত। বাবা কোনো রকমেই সামলাতে পারত না। গাড়িতে একটি ফেরিওয়ালার কাছ থেকে বাবা 3 প্যাকেট ভাজা মটর কিনেছিল। 2 প্যাকেট দিল ছেলে দুটোকে। একটা খেতে লাগলো বাবা নিজে। ছেলেগুলোর বয়স কম এবং দাঁত শক্ত, কিন্তু বাবাটির বয়স বেশি এবং দাঁত নরম। তাই ছেলেগুলো তাদের নিজ নিজ প্যাকেট খেয়ে শেষ করে নিল চোখের পলকের সঙ্গে। কিন্তু বাবা তার প্যাকেট খেতে পেছনে পড়ে গেল। সেজন্য ছেলে দুটো আমাকে দাও বলে বাবার হাতে জাপটাতে শুরু করলো। বাবা ভাবলো, যাকেই দেবে মারামারি হবে, অথচ সমানভাবে ভাগ করে দিলেও তারা মানবে না। তাই সে জাপটির মধ্যে কাউকে না দিয়ে সব মটর প্যাকেট থেকে একসঙ্গে বের করে হাতে নিয়ে নিজের মুখে পুরে দিল। পরে ছেলে দুটো মিলে বাবাকে খুব জোরে 10-12টা কিল মেরেছে। হতভাগা বাবাটি আমাদের সামনে লজ্জায় লাল হয়েছিল, কিন্তু ছেলেদের কিচ্ছু বলতে পারল না। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একটি ছেলে বোতলে মুখ লাগিয়ে জল খাচ্ছিল। এমন সময় অন্যটি তার দিকে চেয়ে এমন বিদ্রুপ ভঙ্গি করে মুখ ভেঙচালো, সেটি হাসি সামলাতে না পেরে বিষমকে তার মুখের জল মাথার ভেতর ঘুরে নাক দিয়ে পড়েছে। এমন অবস্থা দেখে আমরা হাসতে হাসতে সারা হচ্ছিলাম। এহেন অবস্থার মধ্যে ট্রেনটি পরবর্তী স্টেশনে পৌঁছলে বাবা তার ছেলে দুটোকে নিয়ে চলে গেল। এখানে আমাদের কাছে আর কারো আগমন ঘটেনি। ট্রেন বেশি সময় না থেমে চলতে শুরু করলো। আবার স্টেশন থেকে কিছু দূরে আসার পর আমার আদি সহযাত্রী বলল, দাদা, আসার পথে তো আর কিছুই শেখা হলো না, এবারে আরও 2-1টা অনুবাদ আমাকে বলে দিই। এই বলে বলল, আচ্ছা, আমাদের গাড়িটি দ্রুতবেগে দৌড়াচ্ছে, এই বাক্যটির ইংরেজি অনুবাদ কী হবে? আমি একেবারে সহজে বললাম, আওয়ার কার ইজ ভেরি স্পিড রানিং। তারপর জিজ্ঞেস করলো, কখনো মিথ্যা কথা বলবে না, এই বাক্যটির ইংরেজি অনুবাদ কী হবে? আমি একেবারে স্বাভাবিকভাবে বললাম, নেভার সে লাই সেন্টেন্স। লোকটি এভাবে আরও অনেক বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ জিজ্ঞেস করল। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী সেগুলোর অনুবাদ বলে দিলাম। তারপর রাত অনেক হলে উভয়ে ঘুমিয়ে পড়লাম। ট্রেনটি সারা রাত চলতে চলতে পরদিন ভোর 5টা 40 মিনিটে পৌঁছল বদরপুর জংশনে। ট্রেনের পথ আমাদের শেষ হয়ে গেল। নামলাম উভয়ে। তারপর মুখ হাত ধুয়ে চা খেতে লাগলাম এক দোকানে। সে বলল, দাদা, আপনার কাছ থেকে অনেক কিছু শিখে নিলাম, দয়া করে আপনি কিছু মনে করবেন না, ভগবান যেন আপনার মঙ্গল করেন। তারপর চায়ের পয়সা আমাকে দিতে দেয়নি, সেই দিয়ে দিল। অতঃপর উভয়ে হাত মিলিয়ে নিজ নিজ বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি পৌঁছে শুনলাম পরের দিন থেকে কলেজে ক্লাস আরম্ভ হবে। পরদিন ঠিক সময়ে আমি কলেজে উপস্থিত হলাম। বেল বেজে গেল। এখনই আমাদের ফার্স্ট পিরিয়ডের অধ্যাপক আসবেন। এমন সময় প্রিন্সিপাল আমাদের ক্লাসে এসে বললেন, এই, তোমরা হয়তো শুনেছ, আমাদের কলেজে ইংরেজির নতুন একজন অধ্যাপক এসেছেন। তিনি কলকাতার এক বিশ্ববিদ্যালয় থেকে এবছর ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক পুরস্কার লাভ করেছেন। এমন স্যার সবার ভাগ্যে জোটে না। তোদের ভাগ্য ভালো, তাই ওকে পেয়েছ। তোমরা এক মনে ওর পড়ার প্রতি নজর রাখবে। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি।
এই বলে প্রিন্সিপাল তাকে আনতে গেলেন। আমরা সবাই স্বর্ণপদকপ্রাপ্ত ইংরেজির নতুন অধ্যাপকের প্রতীক্ষায় অধীর আগ্রহে বসে রইলাম। অল্পক্ষণের মধ্যেই প্রিন্সিপাল তাকে নিয়ে ক্লাসে ঢুকলেন। নতুন অধ্যাপক প্রবেশ করেই আমার দিকে তার চোখ পড়ে গেল এবং অনিমেষ চোখে চেয়ে রইলেন। আমিও তার দিকে চেয়ে রইলাম এবং আমার মাথা ঘুরতে লাগলো ও সমস্ত দেহ যেন হিমালয় হয়ে গেল। কারণ আমি গুয়াহাটি যাতায়াতের সময় যে লোকটি সর্বদা আমার সঙ্গে ছিল এবং যাকে আমি মূর্খ ভেবে ভুল ইংরেজি অনুবাদ বলেছিলাম, এখনই দেখি সেই ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক প্রাপ্ত আমাদের কলেজের নতুন অধ্যাপক। প্রিন্সিপাল সামনে দাঁড়িয়ে ক্লাসের সবাইকে তার সম্বন্ধে বিবিধ কথা বলছেন, কিন্তু আমিও তিনি উভয় কণ্ঠকিত, তাই স্যারের কথায় কারও মনোযোগ নেই। কিছুক্ষণ অনিমেষ চোখে চেয়ে রইলাম একে অন্যের প্রতি। তখন প্রিন্সিপাল কী বলছেন তার একটিও ধ্বনি আমার কানে প্রবেশ করেনি এবং মনে করি নতুন অধ্যাপকেরও না। তখন আমার কাছে একটা জিনিস খুব স্পষ্ট হলো যে মনে করেছিলাম আমি তাকে বোকা বানিয়েছি, কিন্তু না, এখন দেখছি তিনিই আমাকে বোকা বানিয়েছেন। তবে তার এই চালাকির মধ্যে একটা মহত্ব আছে, কারণ তিনি এত শিক্ষিত হয়েও অশিক্ষিতের ভান করে আমার মান রক্ষা করেছেন। যাই হোক, আমি সেই মুহূর্তে স্বীয় অপরাধে বিরক্ত হয়ে, লজ্জায় আরক্ত হয়ে, কৃতকর্মে অনুতপ্ত হয়ে, ভ্রমণকালীন অসতর্কতায় অপ্রতিভ হয়ে মহাত্মার কাছে মনে মনে ক্ষমা ভিক্ষা চেয়ে তার প্রতি দেখে রইলাম। তারপর তিনি আমার ওপর থেকে চোখ সরিয়ে নিলে আমি কারো সঙ্গে কোনো কথা না বলে অবিলম্বে মাথা নিচু করে ধীরে ধীরে ক্লাস থেকে বের হয়ে এলাম। তখন অবধি কথাচ কলেজে যাইনি, এমনকি আজও না। তো বন্ধুগণ, এই হচ্ছে আমার গল্প, একটা ভ্রমণ কাহিনী। গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও পড়ার ও শোনার সুযোগ করে দেবেন। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন।